মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রক্সি যুদ্ধে যাবে না বাংলাদেশ। রাজনীতিকরণে সাংবাদিকরাই বেশি ক্ষতিগ্রস্ত, গণমাধ্যমের ক্ষমতা খর্ব করতে ব্যবহার করা হয়েছিল সিক্রেট এজেন্সিকে। গণমাধ্যমের উপর মব ভায়োলেন্সে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, অন্যায়ভাবে মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় বিএনপি। লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি, থাকছে কঠোর নিরাপত্তা। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র কায়েম করেছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি, বিমানে ধাওয়া পাল্টা ধাওয়া, রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তানি সেনাকে ধরে নিয়ে গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক সেমিনারে মিয়ানমারের সঙ্গে প্রক্সি ওয়ারে বাংলাদেশ জড়াবে না বলেও জানান তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের একত্রীকরণ নয় বরং প্রত্যাবাসনই একমাত্র সমাধান। মফির রহমানের রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিওপি অডিটোরিয়ামে বিওপি ও সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে এই সেমিনার। এতে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কোনো কিছুই করবে না বাংলাদেশ। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ছড়ানো অপপ্রচারের সঙ্গে বাস্তবতার মিল নেই। What I told you in my interactions with you continues to be that we do not support this neighborhood of Myanmar, and we respect their territorial integrity. This is our position. যুক্তরাষ্ট্র হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এ নিয়ে যা প্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য ও গুজব। If we are arranging a proxy war in favor of the US, why China has been helping us in meeting with partners of Myanmar government and other stakeholders? সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। We must arrive at, through diplomacy and through negotiations, maybe beyond diplomacy also, we must have the roadmap how all these people can go back, not the tokenism that was tried twice and failed. রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে খুব বেশি আশাবাদী হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। They have to go back voluntarily. মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজনীতিকরণের ফলে সাংবাদিকরাই বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বিগত ১৫ বছরে স্বৈরাচার সরকারের সময়ে গণমাধ্যমগুলোর কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি। আর গণমাধ্যমের ক্ষমতা খর্ব করতে সিক্রেট এজেন্সিকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ডক্টর ইফতেখারুজ্জামানের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবিতে ইউনেস্কো ও সুইডিশ দূতাবাসের আয়োজনে ব্রেভ নিউ বাংলাদেশ রিফর্ম রোডম্যাপ ফর প্রেস ফ্রিডম শীর্ষকে সেমিনার। এতে গণমাধ্যমের স্বাধীনতা, প্রতিবন্ধকতা ও নিরাপত্তা সহ উঠে আসে নানা ইস্যু। Freedom of expression is a universal human right. In too many parts of the world, journalists face censorship, intimidation or violence just for doing their jobs. সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ, সরকারের হস্তক্ষেপ বন্ধ হয়েছে, কিন্তু সরকারের বাইরে, সরকার বহির্ভূত বিভিন্ন এজেন্ট বলতে আমি বলছি যে ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব এখনো আছে, হস্তক্ষেপ এখনো চলছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে অযাচিত হস্তক্ষেপের কারণে সিক্রেট এজেন্সিগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক। বাংলাদেশের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণমাধ্যম স্বাধীনতা, সকল স্বাধীনতার যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড়
খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো। সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যত বেশি সংবাদ মাধ্যম প্রশ্ন করে, রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরও দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয়। সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে, প্রশ্ন তুলতেই হবে। গণমাধ্যমের কার্যকলাপ নিয়ে তথ্যানুসন্ধানের প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে, আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কীভাবে পলিটিসাইজড হয়েছে এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। অযৌক্তিক মামলাও সরকারকে বিব্রত করছে বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। একটা অভিযোগ যেটা সত্য, সে অভিযোগে কিন্তু মামলা হয় না, মামলা হয় হত্যা মামলা। এখন এটা নিয়ে আমরাও বিব্রতকর পরিস্থিতিতে আছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যমের উপর মব ভায়োলেন্স গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন, অন্যায়ভাবে অন্য মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদ সহ বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রে এমন কোনো আইন থাকতে পারে না যার মাধ্যমে সরকার গণমাধ্যমের গলা চেপে ধরতে পারে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করা, প্রতিষ্ঠা করা, কিংবা যারা গণতন্ত্রের পক্ষে নিজেদের অঙ্গীকার রাখতে চান, তার প্রাথমিক ব্যাপার হচ্ছে তারা গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করবেন কিনা। আলোচনায় গণমাধ্যমের মালিকানার বিষয়টি সুস্পষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি হস্তক্ষেপের জায়গা গণমাধ্যমের উপর অনেক কমেছে বলে আমি মনে করি। অন্তত আমার সময়ে গণমাধ্যমের উপর সরকারি যে হস্তক্ষেপের জায়গা সেটি একেবারেই কম ছিল। প্রকাশিত সংবাদ পছন্দ না হলে প্রতিষ্ঠানকে মব তৈরি করে উড়িয়ে বা গুড়িয়ে দেওয়ার হুমকি কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ড নয় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। বিএনপি বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে এ সময় আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের সাথে অন্তর্বর্তী সরকার কানামাছি খেলে সন্দেহের সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করতে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী 1 আসনের সাবেক এমপি প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ নীলফামারী জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে এই সমাবেশে রুহুল কবির রিজভী আরও বলেন, শাহরিন ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আটকে রাখা হয়েছে। ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের থেকে গিরগিটির মতো রং পরিবর্তন করছে এমন অভিযোগ করে রিজভী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই তারা চক্রান্ত করে যাচ্ছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। আজকে সব দিক থেকে এই কথা ধ্বনিত হচ্ছে। প্রায় 4 মাস লন্ডনে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে উষ্ণ সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি নিচ্ছেন দলটির নেতারা। এদিকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। মানিক শিকদারের রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেবেন। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে থাকবেন তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রবিবার রওনা হয়ে সোমবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও পরবর্তীতে খালেদা জিয়ার ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আসে এবং একদিন পেছানো হয়েছে। মঙ্গলবার ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতারা। সেখান থেকে খালেদা জিয়া যাবেন গুলশানে নিজ বাসভবন ফিরোজায়। আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। এদিন এয়ারপোর্টে অসংখ্য নেতাকর্মী খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন। বিমানবন্দর থেকে ফিরোজা পর্যন্ত সড়কে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন। আমাদের টার্গেট আছে, আমরা বিশাল একটা শোডাউন দেব ইনশাল্লাহ। উনি সারা বাংলাদেশের নেত্রী, সেই জন্য আবেগে অনেক মানুষ, এটা আসলে আনকাউন্টেবল, এটা রাইট নাও আমরা আসলে কাউন্ট করতে পারবো না, তবে থাউজেন্ডস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসার পরে আমরা আমাদের আরও বেশি আনন্দিত হবে ইনশাল্লাহ নেতাকর্মীরা। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। তবে যানজট বা কোনো রকম জনদুর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচিত সরকারের সাথে কাজ করতে অপেক্ষা করছে রাশিয়া। দেশটির রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক শেষে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, যেসব দেশের সাথে বাংলাদেশের অমীমাংসিত ইস্যু আছে তারা সবাই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে মহাসচিবের নেতৃত্ব 3 সদস্য অংশ নেন। পরে আমির খসরু মাহমুদ বলেন, বিভিন্ন দেশের সরকারি বা বেসরকারি পর্যায়ে যারাই আগামীতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তারা সবাই নির্বাচিত সরকারকে কমফোর্ট মনে করছে, কারণ অনেক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ প্রশ্নবিদ্ধ মন্তব্য করে খসরু বলেন, এই প্রজেক্ট দ্রুত শেষ করে কিভাবে হস্তান্তর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনের সময় বাড়ানো যেতে পারে। এছাড়া রাশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সহজকরণ করতে দেশটির সহযোগিতা চেয়েছে বিএনপি। একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলে, সেজন্য তো সকালেই অপেক্ষা করছে, শুধু রাশিয়ার নয়, যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। 15ই মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যত দ্রুত সম্ভব মতানৈক্য ভুলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে 12 দলীয় জোট। সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে এই দাবি জানায় জোট। আদিত্য মামুনের রিপোর্ট। নির্বাচন, সংবিধান সংশোধন, জন অধিকার সহ সার্বিক বিষয় নিয়ে 35টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। 24তম দল বা জোট হিসাবে রবিবারে জাতীয় সংসদের এলডি হলে আলোচনায় যোগ দেয় 12 দলীয় জোট। আলী রিয়াজ মনে করেন, জাতীয় স্বার্থে ঐক্যমত্যে পৌঁছানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তাদেরই ঠিক করতে হবে যে তারা কি চান। দ্রুতই ঐক্যমত্য কমিশনের আলোচনা শেষ করার আশা করেন তিনি। 15ই মার্চ থেকে আমরা রাজনৈতিক দল, শক্তি জোটের সঙ্গে আলোচনা শুরু করেছি। আমরা আশা করছি 15ই মের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করতে পারবো। কিন্তু ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বৈঠকের পর 12 দলীয় জোট নেতারা নানাবিধ বিষয়ে দ্বিমত তুলে ধরেন। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করেছি। আমরা ভোটারদের বয়স আমরা কোনো অবস্থায় 18-র নিচে না করার ব্যাপারে আমরা আমাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছি। তবে দ্রুত নির্বাচনকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন জোটের শীর্ষ নেতা। একটি অবাধ, নিরপেক্ষ এবং দ্রুত জনগণের নির্বাচিত নির্বাচনের মাধ্যমে
সরকার গঠন করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আজকের আলোচনায় এ কথাটি আমরা সমধিক গুরুত্বের সাথে এই বিষয়টি উল্লেখ করেছি। রবিবার 25তম দল হিসাবে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে আরও অংশ নেয় বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জে একটি আলাদা রাষ্ট্র গড়ে তুলেছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে বিভিন্ন পদে থেকে করেছেন হাওর এলাকার প্রতিনিধিত্ব। একাধারে সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং সর্বশেষ 2 বারের রাষ্ট্রপতি তিনি। আর তার প্রভাবে কিশোরগঞ্জ শাসন করত তার ছেলে, ভাই, বোন, ভাতিজা ও স্বজনরা। ক্ষমতায় থাকতে কেউ মুখ না খুললেও আব্দুল হামিদ এবং তার স্বজনদের অনিয়ম, দুর্নীতি, জুলুম, নির্যাতনের কথা এখন মানুষের মুখে মুখে। কিশোরগঞ্জ প্রতিনিধি রূপম চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মিঠামইন বাজারে ছোট মাছের দোকান রাখাল সাহার অবসরে গান বাজনাও করেন। শিল্পী হিসেবেও তার আলাদা পরিচিতি। একবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ভাই আব্দুল হকের কলেজের অনুষ্ঠানে সময়মতো যেতে না পারায় তাদের লোকজন তাকে ধরে নিয়ে নির্যাতন করে প্রায় পঙ্গু করে দেয়। শুধু রাখাল সাহা নন, তুচ্ছ কারণে প্রভাবশালী এই পরিবারের নির্যাতনের শিকার হয়েছে এলাকার অনেকে, যারা এখনো ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না। আমাকে ডেকে নিয়ে কলেজের ভিতরে আমাকে মারপিট করিয়া আমার জীবন পঙ্গু করে দিছে। লাস্টে গিয়ে তার কাছে গিয়া বিচার চাইতে গিয়া উনি আরো 60,000 টাকা আমার কাছ থেকে জরিমানা নিয়েছে। সাধারণভাবে এলাকার জনগণ সবাই জিম্মি ছিল, তারা নিজের ইচ্ছা স্বাধীন মতো একটা সত্য কথা বলতে পারতো না। দীর্ঘদিন ক্ষমতার বলয়ে থাকায় আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমদ তৌফিক হন এমপি, ভাই আব্দুল হক নুরু স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বোন আছিয়া আলম উপজেলা চেয়ারম্যান, ভাতিজা শরীফ কামাল হন সদর ইউপি চেয়ারম্যান। পরিবারের প্রায় সবাইকে নানা পদ পদবি দিয়ে প্রভাব বলয় গড়ে তোলেন। ভাতিজা শরীফ কামাল এতটাই বেপরোয়া ছিলেন যে ইউপি চেয়ারম্যান হয়েও পুরো উপজেলা নিয়ন্ত্রণ করতেন। জমি দখল, জলমহলের নিয়ন্ত্রণ, সরকারি কাজকর্ম থেকে কমিশন, নিয়োগ ও তদবির বাণিজ্য সবই ছিল তার দখলে। আমার কাছে গেছিলাম ওয়ারিসের সার্টিফিকেট লেগে, আমার কাছে দিছে না। অনেকদিন ঘুরানির পরে বুঝলাম সে টাকার জন্য দিতেছে না। ইটনা মিঠামইন অষ্টগ্রামে একক রাজত্ব করেছেন আব্দুল হামিদের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক। অসংখ্য ভুয়া মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। মিঠামইন বাজারে উপজেলা বিএনপির সভাপতির ভবনের প্রায় অর্ধেক দখল করে জয়বাংলা মার্কেট নির্মাণ করা হয়। আব্দুল হামিদের লোকজন আমার বিল্ডিং এর অংশ কাইটা দিয়া এদের বিল্ডিং করছে। হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে আব্দুল হামিদের বাড়ি। নিজের নামে প্রতিষ্ঠা করেছেন ফাউন্ডেশন, ভাইয়ের নামে কলেজ, বাবা ও মায়ের নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তার ক্ষমতার দম্ভে মানুষের সাথে অত্যাচার, জোর জুলুম, নির্যাতন করছে। জমি বিক্রি না করলেও তাদের গড়তে 2 রাইন নেয় না, কাউলা নিছে। হাসিনা সরকারের পতনের পর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্বজনদের বাড়িঘর, বহুতল ভবনে এখন শুনশান নীরবতা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তালাবদ্ধ এসব অট্টালিকা দেখাশোনা করেন একজন কেয়ারটেকার। রাষ্ট্রপতি শুরু হয়ে গেছে, বাড়ি কি করবে, বাড়ি করে দিকে লাগ। আমি বলছি না না না, শেখ হাসিনা পতন হয়ে গেছে গা, স্বার্থ রান্ধন কইরা আরে বাবা আর সব হয়ে গেছে গা, আপনি বাড়িতে করে আল্লাহ আল্লাহ বলেছেন। 5 আগস্টের পর কিশোরগঞ্জ সদরের খড়মপট্টি এলাকায় আব্দুল হামিদের একটি বাড়ি এবং মিঠামইনে শরীফ কামালের একটি রিসোর্টে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বেশ কিছুদিন পর সীমিত পরিসরে আবার ভিসা দিতে শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করে এই কথা জানান দেশের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমতি। ধাপে ধাপে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান রাষ্ট্রদূত। মেহেদী হাসানের রিপোর্ট। সৌদি আরবের পর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত, কিন্তু নানা জটিলতায় গত কয়েক বছর ধরে বেশিরভাগ সময় বন্ধ থেকেছে এ বাজার। ভিসা জটিলতায় দেশটিতে কর্মী প্রেরণ গত বছরের তুলনায় অর্ধেকই নেমেছে। গেল ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে দেশটির কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ইস্যুর পাশাপাশি শ্রমবাজার খুলে দেয়া নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় দ্রুত এ সমস্যার সমাধানের আশ্বাস মিলেছিল। অবশেষে রোববার আমিরাতের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে দেখা করে সেই সুখবরটি দিলেন। জানান তাদের দূতাবাস এখন দিনে 30 থেকে 50টি ভিসা ইস্যু করছে। এছাড়াও ইউএইর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ পেশাজীবীদের জন্য অনলাইন কর্মসংস্থান ভিসা ব্যবস্থাপনাও পুনরায় চালু করেছে। 2024 সালে আরব আমিরাত থেকে $4.6 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ।
মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পাকিস্তান ভারত প্রসঙ্গ। পাকিস্তান ভারত নিয়ন্ত্রণ রেখায় ফের ব্যাপক গোলাগুলি হয়েছে। রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সেনাকে ধরে নিয়ে গেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, সীমান্ত রেখার কাছাকাছি বিমান ঘাঁটি থেকে চলছে প্রতিবেশী দুই দেশের বিমানের ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে যুদ্ধ ঠেকাতে পাকিস্তান সর্বাত্মক প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। আর পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ জানিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা না থাকলেও সতর্ক থাকতে হবে। আফসানা নীলার রিপোর্ট। টানা 10 দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান ভারত গুলি বিনিময় হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করার অভিযোগে পাক রেঞ্জার্সের এক সদস্যকে আটক করেছে ভারত। আটক পাকিস্তানিকে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে রাখা হয়েছে। এর আগে পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্তে দায়িত্ব পালন করার সময় এক ভারতীয় কনস্টেবলকে আটক করে পাকিস্তান। ধারণা করা হচ্ছে পাল্টা পদক্ষেপ হিসেবে পাক রেঞ্জার্সের একজনকে আটক করল বিএসএফ। আটকের পর নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, বারামুড়া, পুঞ্চ, রাজৌরি, মেন্দার, নওশেরা, সুন্দরবনি এবং আখানুরে ব্যাপক গুলি বিনিময় হয়। এছাড়া ভারতের আম্বালা বিমান ঘাঁটি থেকে 4টি বিমানকে ধাওয়া করে পাকিস্তানি যুদ্ধবিমান। এমন পরিস্থিতিতে ভারতকে কড়া বার্তা দিয়ে রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি বলেছেন, প্রয়োজনে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। আর পেহেলগামে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আবারও মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে পাকিস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুঈদ ইউসুফ এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ভারতের সঙ্গে বড় ধরনের যুদ্ধের সংখ্যা কম হলেও সংঘর্ষের ঝুঁকি অস্বীকার করা যায় না। অন্যদিকে চলমান উত্তেজনার মাঝেই এবার পাকিস্তান নিজেদের বন্দরে ভারতের পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করেছে। এর আগে ভারতও একই ধরনের নিষেধাজ্ঞা দেয়। বন্ধ আছে দুই দেশের মধ্যে সকল ধরনের ব্যবসা বাণিজ্য। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে ভারত। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য ভারতকে 13 কোটি 10 লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এসব সরঞ্জামের মধ্যে উন্নত সি ভিশন সফটওয়্যার, প্রশিক্ষণ ও সহায়তা পরিষেবা রয়েছে। ভারতের বার্তা সংস্থাগুলো এমন তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ভারতের কাছে বিদেশি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়, যা যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তার লক্ষ্যগুলোকে সমর্থন করে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে। এতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতি হবে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। আসন্ন কোরবানির ঈদে কোনো পশু আমদানির প্রয়োজন নেই, দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশের খামারিরা এবার প্রচুর পরিমাণে পশু উৎপাদন করেছেন। এবছর দেশে 56,0205টি গরু মহিষ রয়েছে। এছাড়া ছাগল ও ভেড়া রয়েছে 68,38,920টি। অন্যান্য পশু রয়েছে 8,512টি। এবার কোরবানি দেওয়ার পরেও 20 লাখেরও বেশি উদ্বৃত্ত থাকবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, পশুর দাম কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। এছাড়া অবৈধ পথে কোনো পশু আসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এবছর গবাদি পশু আমদানি করার প্রয়োজন নাই এবং এটা আগেও করা হয়নি এবং আমরা সফলতার সাথে দেখাতে পেরেছি যে কোনো প্রকার আমদানি ছাড়াই আমাদের দেশে যা সরবরাহ আছে তা দিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো। ভারত অভিন্ন নদীর পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বলেছেন নদীর পানি ন্যায্য আদায় করেই ছাড়বেন। ভারত কতটা অমানবিক সেটা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। বলেছেন তিস্তা নদীর ন্যায্য হিস্সা না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। অন্তর্বর্তী সরকারের এ দাবি বাস্তবায়ন করার সক্ষমতা নেই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি এ দাবি বাস্তবায়ন করবে বলে জানান মির্জা আব্বাস। বিকেলে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রার পূর্বে নগরীর শাপলা চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে, পানি দিতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই, আছে আছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার প্রিয় তুহিন ফারাবি ও সাবেক সমন্বয়ক গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। সুমাইয়া খানের রিপোর্ট। শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকে অব্যাহতি দেয়া হয়। নবগঠিত জাতীয় নাগরিক পার্টির অন্যতম প্রভাবশালী নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধেও এই তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে তাকেও এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এবার গোয়েন্দা অনুসন্ধানের পর এলজিইডি ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস মোয়াজ্জেম হোসেন ও পিও তুহিন ফারাবি এবং সাবেক সমন্বয়ক এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। দুজন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সমন্বয়কের সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলী ও তার স্ত্রী দিলরুবা আলীর অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা হয়েছে। জনাব দিলরুবা আলী স্বামী জনাব মোহাম্মদ আনোয়ার আলী সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী 5,80,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জনের সহযোগিতার অপরাধে তাদের বিরুদ্ধে অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেক্সাস আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রী ঝুমুর মজুমদারের অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আলাদা 2টি মামলা হয়েছে। ঝুমুর মজুমদার স্বামী জনাব রঞ্জিত কুমার তালুকদার 9,16,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মুর্শিদ আলম সহ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের 2 কর্মকর্তার নামে মামলা করেছে দুদক। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। 2.5 মাস বন্ধ থাকার পর সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হলেও ক্লাসে ফেরেননি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট শিক্ষকরা। গত 18 ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ভিসি সহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্তে অটল রয়েছে শিক্ষক সমিতি। এদিকে দীর্ঘদিন পর আবাসিক হলগুলোতে প্রাণচঞ্চল্য ফিরে এলেও একাডেমিক কার্যক্রম চালু না হওয়ায় ক্যাম্পাসে নীরবতা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলো খোলা থাকলেও শিক্ষার্থীদেরও উপস্থিতি ছিল কম। একাডেমিক কার্যক্রম চালু হলেও ক্লাস শুরু না হওয়ায় হতাশ তারা। পরিস্থিতি নিরসনে আজ সকালে ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর হজরত আলী প্রশাসনিক ভবনে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকে বসেন। 31 জুলাই জাকসু নির্বাচন ঘিরে বহিরাগতদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশেও দেয়া হচ্ছে বাধা। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সংশ্লিষ্টদের সমন্বয়হীনতা ও নির্বাচনের শঙ্কার কথা বলছেন। তবে নিরাপত্তায় সংশ্লিষ্টরা দিচ্ছেন দায়সারা বক্তব্য। শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। জাকসু নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই যেন বাড়ছে এ নিয়ে আলোচনা সমালোচনা। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিরাপত্তা কর্মীদের বিভিন্ন গেটে বহিরাগত সহ সাবেক শিক্ষার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের কথা বলে প্রবেশে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। সাধারণ শিক্ষার্থীরা বলছে নিরাপত্তার বিষয়টি একটি নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত। আগামী 31 তারিখে হচ্ছে এখানে জাতীয় নির্বাচন হবে, তো তাকে কেন্দ্র করে এখন আমাদের প্রায় সমস্ত কর্মসূচি এখানে পালিত হচ্ছে। কিছু নিয়ম অ্যাকচুয়ালি সারা বছরের জন্য রাখা উচিত, অ্যাকচুয়ালি শুধু স্পেসিফিক টাইমের জন্য না। এটার একটা লিখিত ভাবে কোনো ওয়ে থাকবে যে কারা ঢুকলো, এটা যেন আন্ডার মনিটর করা থাকে। নিরাপত্তার অজুহাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে নিষেধাজ্ঞার সমালোচনা করে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানান ছাত্রনেতারা। এই যে বহিরাগত শব্দগুলো দিয়ে আমরা যে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রশাসনকে একটু পুনরায় বিবেচনার ব্যাপার আছে। এই যে বহিরাগত নিষেধ করছে ঠিকই, কিন্তু বহিরাগতরা আজকেও সারা ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, ফলে বহিরাগত কোনোভাবে আপনি আটকাইতে পারবেন না। নিরাপত্তার বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতারা থাকায় এই সমন্বয়হীনতা তৈরি হয়েছে অভিযোগ ছাত্রদল সভাপতির। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যে এখনো নিরাপত্তা বিভাগে আছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেভাবে সহযোগিতা করছে না, যার ফলে এই সমন্বয়হীনতা হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলছেন প্রবেশে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি, আর ডেপুটি রেজিস্ট্রার নিষেধাজ্ঞার প্রশ্নে তেমন কোনো সদুত্তর দিতে পারেননি। বহিরাগত প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করছে। এটা মূলত জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপর স্পেসিফিক কোনো নির্দেশনা নাই। সব বাধা কাটিয়ে আগামী 31 জুলাই গণতান্ত্রিক ধারায় জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বকেয়া বেতনের দাবিতে সিলেটের এয়ারপোর্ট সড়ক প্রায় 2.5 ঘন্টা অবরোধ করে রাখেন চা শ্রমিকরা। দুপুর 12:30টার পর থেকে কয়েকটি চা বাগানের শ্রমিকরা মালনীছড়া বাগান এলাকায় সড়ক অবরোধ করে। এতে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে আলোচনা করায় বিকাল 3টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ, বসত বাড়ি নির্মাণ ও মেরামত, চিকিৎসা সেবা চালু ও ঔষধ প্রদান, চা বাগানের গাছ কাটা ও বিক্রি বন্ধ সহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে সিলেটের কয়েক বাগানের শ্রমিকরা। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও লোকালয়ে বন্য প্রাণীর প্রবেশ ঠেকাতে দেয়া হচ্ছে বেড়া। এতে স্বস্তি ফিরেছে বনের আশপাশে থাকা বাসিন্দাদের মনে। গত বছরের অগাস্ট থেকে শুরু হয় বনের 25 কিলোমিটার বেড়ার কাজ। এরই মধ্যে 15 কিলোমিটারের শেষ হয়েছে কাজ। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জকে সুন্দরবন থেকে আলাদা করেছে ভোলা ও খরমা নদী। তবে সেগুলো ভরাট হওয়ায় সহজে লোকালয়ে প্রবেশ করত সুন্দরবনের বাঘ, হরিণ, শুকর সহ নানা বন্যপ্রাণী। এতে একদিকে যেমন বন্যপ্রাণীর নিধন হতো, অন্যদিকে বন্যপ্রাণীর আক্রমণের শিকার হতো লোকালয়ের মানুষসহ পশু পাখি। এমন বাস্তবতায় উভয় সংকট দূর করতে বেড়া দেওয়ার কাজ করছে বন কর্তৃপক্ষ। বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনের জন্য গত বছর 10 কিলোমিটার ফেন্সিং করেছি। এই বছর 15 কিলোমিটার ফেন্সিংয়ের আপনার কাজ শুরু হয়ে গিয়েছে, কাজ চলমান রয়েছে। বেড়া দেওয়ার কাজ হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। পাশাপাশি ভরাট হওয়া নদী পুনঃখননের দাবিও তাদের। সুন্দরবনের যে পশু সম্পদ আছে, প্রাণী সম্পদ আছে, এগুলো রক্ষা পাবে। গরু বাছুর ওভার উঠে যায়, গরু বাছুর বাঘের সব খাই ফেলায়। এই পদক্ষেপ নিয়েছে, এতে সরকারের কাছে ধন্যবাদ। জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বেড়া। 15-25 কিলোমিটার এই যে ফেন্সিংটা করা হচ্ছে আপনার মূলত ভোলা নদীর অববাহিকাতে, ভোলা নদীর পাশে সুন্দরবন অংশে। এ কাজে ব্যয় হবে 1,87,75,000 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 2026 বিশ্বকাপ পর্যন্ত টি-20 দলের অধিনায়ক লিটন দাস। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 4:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত বছর 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। এর আগে 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর শীর্ষ নেতাদের আইনজীবী ছিলেন আব্দুর রাজ্জাক। 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে তার জন্ম। 1988 সালে হাইকোর্ট বিভাগে এবং 1994 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি। 2002 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন জামায়াত ইসলামের সাবেক এই সহকারী সেক্রেটারি জেনারেল। এবার বাণিজ্য সংবাদ। দীর্ঘ 60 বছর পর বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগ গুরু ওয়ারেন বাফে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে এ দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বাফের বার্কশায়ার ছাড়ার ঘোষণার মধ্য দিয়ে মহাকাব্যিক এক কর্মজীবনের অবসান হতে যাচ্ছে। নতুন সিইও হিসেবে দায়িত্ব নেবেন একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেল। শনিবার যুক্তরাষ্ট্রের ওমাহায় বার্কশায়ারের বার্ষিক সভা শেষ করে 94 বছর বয়সী বাফে এ ঘোষণা দেন। এ সময় বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেন ওয়ারেন বাফে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বিশ্বের শীর্ষ 10 ধনীর মধ্যে প্রায় সম্পদ হারিয়েছেন সবাই। কিন্তু এবারও ব্যতিক্রম ছিলেন একজন বিনিয়োগ গুরু ওয়ারেন বাফে। তিনি অনুমান করতে পেরেছিলেন 2025 সাল খুবই চ্যালেঞ্জিং হবে, আর ট্রাম্পের মতিগতি বোঝাও মুশকিল। 2024 সালের শেষ দিকে বিনিয়োগ অনেকটাই ছেড়ে দেন তিনি, তুলে নেন মুনাফা। কিন্তু ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ হারিয়েছেন বিলিয়ন ডলার। বিস্তারিত হিরো জুমানের রিপোর্টে। চমৎকার কোম্পানি ন্যায্য মূল্যে কেনা, ন্যায্য কোম্পানি চমৎকার মূল্যে কেনার চেয়ে উত্তম। কোম্পানিতে বিনিয়োগ করতে হবে, স্টকে নয়। উক্তিগুলো কিংবদন্তি বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেটের। শূন্য থেকে শুরু করে যিনি এখন $169 বিলিয়ন সম্পদের মালিক। সবাই যখন শেয়ার বিক্রি করেন, তিনি তখন কিনেন। নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি কেমন হতে পারে সে সম্পর্কেও তার ধারণা অবিশ্বাস্য রকমের স্পষ্ট। কখন, কোথায়, কোন খাতে বিনিয়োগ করতে হবে, আবার কখন বিনিয়োগ ছেড়ে দিয়ে মুনাফা তুলে নিতে হবে, সেই সিদ্ধান্ত নিতে ভুল করেন না বিশ্বের 5ম শীর্ষ ধনী মার্কিন নাগরিক ওয়ারেন বাফেট। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক প্রস্তাবকে ঘিরে বৈশ্বিক অস্থিরতায় বিলিয়ন ডলারের সম্পদ কমেছে বিশ্বের শীর্ষ ধনীদের। তবে সে তালিকায় নেই ওয়ারেন বাফেট। ট্রাম্পের ঘনিষ্ঠ অনুসারী বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গত 4 মাসে সম্পদ হারিয়েছেন $96 বিলিয়ন। তার সম্পদ নেমে এসেছে $336 বিলিয়ন। এ সময়ে দ্বিতীয় শীর্ষ ধনী অ্যামাজনের জেফ বেজোস হারিয়েছেন $29 বিলিয়ন। এতে তার সম্পত্তি কমে দাঁড়িয়েছে $212 বিলিয়ন। এদিকে চলতি বছর তুলনামূলক সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন ওরাকলের ল্যারি এলিসন। $19 বিলিয়ন হারিয়ে এখন তার সম্পদ $173 বিলিয়ন। শুধু এই কজনই নন, প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আরও অনেকেরই সম্পদ কমেছে, যার মধ্যে কয়েকজন ট্রাম্প ঘনিষ্ঠ। তবে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট এবছর সম্পদ হারাননি, বরং তার সম্পদ বেড়েছে $27 বিলিয়ন। এ কারণেই বাফেট বলেছেন, শেয়ার ধরে রাখার সবচেয়ে সেরা সময়কাল হচ্ছে অনন্তকাল। হিরো জুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি জানালেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রক্সি যুদ্ধে যাবে না বাংলাদেশ। রাজনীতিকরণের সাংবাদিকরাই বেশি ক্ষতিগ্রস্ত। গণমাধ্যমের ক্ষমতা খর্ব করতে ব্যবহার করা হয়েছিল সিক্রেট এজেন্সি। গণমাধ্যমের উপর মব ভায়োলেন্স গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। অন্যায়ভাবে মত চাপিয়ে দেওয়ার পক্ষে নয় বিএনপি। লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। সংবর্ধনা দিতে জোর প্রস্তুতি, থাকছে কঠোর নিরাপত্তা। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আলাদা রাষ্ট্র কায়েম করেছেন দুর্নীতি আর ত্রাসের রাজত্ব। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।